নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা, আশা করি উপরওয়ালার অসীম দয়াতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে উত্তরাখণ্ডের 4 ধামের এক ধাম গঙ্গোত্রী ধাম ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। গঙ্গোত্রী হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার একটি ছোট শহর। শহরটি বৃহত্তর হিমালয় পর্বতমালার 3100 মিটার বা 10,200 ফুট উচ্চতাতে অবস্থিত। এই স্থানটি জেলা সদর দপ্তর উত্তরকাশী থেকে প্রায় 99 কিলোমিটার, হরিদ্বার থেকে 285 কিলোমিটার আর দেহরাদূন থেকে প্রায় 242 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গোত্রী ভারতীয়দের কাছে সেই একটি হিন্দু তীর্থ শহর যেটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। হিন্দু কিংবদন্তি অনুসারে মানা হয় যে মা গঙ্গা এখান থেকেই ভগবান শিবের জটা থেকে মুক্ত হয়ে এই ধরণীতে অবতরণ করেছিলেন। উত্তরাখণ্ডে 4 ধাম তীর্থযাত্রা 4টি স্থানের মধ্যে গঙ্গোত্রী একটি অন্যতম বিশেষ ধাম। হিন্দু ধর্ম অনুসারে এই জায়গাটি গঙ্গা নদীর উৎপত্তি স্থল এবং দেবী গঙ্গার আসন হিসাবে বিবেচনা করা হয়। 4 ধাম যাত্রা হলো হিন্দুদের একটি অতি পবিত্র তীর্থযাত্রা, যার মধ্যে রয়েছে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। এই 4 ধাম যাত্রার ধামগুলি দর্শনের একের পর এক ক্রম হলো সবার আগে দর্শনার্থীকে বা তীর্থযাত্রীকে প্রথমে যমুনোত্রী, তারপরে গঙ্গোত্রী, তারপরে কেদারনাথ এবং সবশেষে বদ্রীনাথকে দর্শন করতে হয়। এবার আপনাদেরকে গঙ্গোত্রীর সব থেকে বেশি পরিমাণে প্রচলিত পৌরাণিক কাহিনীটা একবার আপনাদেরকে মনে করিয়ে দিই। পুরাকালে পাণ্ডবদের পূর্বপুরুষ মহারাজ সগর পৃথিবীতে সমস্ত অসুরদের বধ করার পরে তার নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য একটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করার সিদ্ধান্ত নেন। সেই কারণে তার সাম্রাজ্য বিস্তারের জন্য একটি ঘোড়াকে তার রাজ্যের সীমানার বাইরে এনে ছেড়ে দেওয়া হয়। ঘোড়াটির সাথে সগর রাজার তরফ থেকে চতুর্দিকে আপামর জনগণকে এই বার্তা পাঠানো হয়ে থাকে যে সেই ভূমিতে ঘোড়াটির নিজের মনে চলতে চলতে যেখানে যে অঞ্চলে যতদূর যাবে সেই সমস্ত জায়গা বা সেই সমস্ত অঞ্চল সগর রাজার অধীনে চলে আসবে। এর মধ্যে যদি কেউ বা কোনো জায়গার কোনো রাজা সগর রাজার অধীনতা মানতে রাজি না হয় বা সগর রাজার স্বীকৃতিকে মানতে না চায়, তবে তাকে সগর রাজার 60,000 পুত্রের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। এইভাবে দিনের পর দিন ঘোড়া সামনের দিকে এগিয়ে চলতে থাকে এবং বিস্তীর্ণ ভূমি সগর রাজার অধীনেও দিনের পর দিন চলে আসতে থাকে। এমনটা চলতে চলতে একসময় দেবতাদের শাসক ইন্দ্র ভয় পেয়ে গিয়েছিলেন এই ভেবে যে সগর রাজার যজ্ঞ যদি সফল হয়ে যায় তাহলে হয়তো তিনি তার স্বর্গীয় সিংহাসন থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। তাই ঘোড়ার এই অতিরিক্ত চলনকে রুখতে দেবরাজ ইন্দ্র এক ফন্দি আঁটেন। তিনি সবার অলক্ষ্যে একদিন রাত্রে ঘোড়াটিকে মহামুনি কপিলের আশ্রমে বেঁধে রাখেন। পরের দিন সকালে সগর রাজার পুত্ররা ঘোড়া খুঁজতে বেরিয়ে কপিল মুনির আশ্রমে এসে দেখেন যে এক গভীর ধ্যানমগ্ন ঋষির পাশে সেই ঘোড়াটি বেঁধে রাখা রয়েছে। সগর পুত্ররা তখন ভাবে যে নিশ্চয়ই এই মুনি ঘোড়াটিকে আটক করে রেখেছেন। সুতরাং প্রথা অনুযায়ী সেই ঋষিকে সগর পুত্রদের সাথে যুদ্ধ করতে হবে। সংখ্যায় বিশাল হওয়াতে এবং আত্মাভিমান অনেক বেশি থাকাতে সগর পুত্ররা ভাবল যে এই একজন ঋষি তো তাদের এই বিশাল সংখ্যক সেনাকে কিছুভাবে কিছু করতে পারবে না। তাই তারা মহারিষির ধ্যানের ব্যাঘাত ঘটিয়ে ফেলে, এই বলে যে কোন সাহসে সেই ঋষি এই ঘোড়ার এগিয়ে চলাকে থামাতে পেরেছেন। সমস্ত রকমের জাগতিক বিষয় থেকে নিজেকে সরিয়ে রাখা মহামুনি তার ধ্যানের ব্যাঘাত হওয়াতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন। কোন রকম আগু পিছু না দেখে বা না বুঝে ধ্যান ভাঙার পরে তিনি এক মন্ত্র দিয়েই নিমেষের মধ্যে ওই 60,000 সগর পুত্রকেই ছাইতে পরিণত করে ফেললেন। কপিল মুনির আশ্রমের পাশে এক বিরাট ছাইয়ের পাহাড় তৈরি হলো। এর কিছুদিনের মধ্যে সমস্ত পুত্রদের মৃত্যু শোকে রাজা সগর মারা গেলে তার নাতি ভগীরথ সিংহাসনে বসেন, কিন্তু তার রাজপথে মন লাগতই না এই ভেবে যে তার এতজন পূর্বপুরুষ ওইভাবে বেঘরে মারা গিয়েছিলেন। সেই সময় সগর রাজার মন্ত্রী সগরের নাতি
ভগীরথকে কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে যাওয়া তার পূর্বপুরুষদের পুনরায় বাঁচিয়ে তুলতে প্রজাপতি ব্রহ্মার তপস্যা করতে বললেন। সেই কথা মতো ভগীরথ শুরু করলেন গভীর তপস্যা। ভগীরথের বহু বছরের কঠিন তপস্যাতে তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা বিধান দিলেন যে যদি তৎকালীন স্বর্গের নদী গঙ্গা সগর রাজার ওই 60,000 পুত্রের ভস্মের ওপর দিয়ে বয়ে যায়, তবেই মা গঙ্গার অসীম বিগলিত করুণাধারাতে শুদ্ধ হয়ে সব সগর রাজার পুত্ররা তাদের করা সব পাপ ধুয়ে ফেলে তারা আবার নতুনভাবে তাদের জীবন ফিরে পাবে। এর সাথে সাথে ব্রহ্মা এও বলে দিলেন যে স্বর্গের নদী গঙ্গাকে কিন্তু পৃথিবীতে নিয়ে আসা কোনো সাধারণ কাজ নয়, কারণ অত্যধিক চঞ্চল ও দুর্বার গতিযুক্ত গঙ্গাধারাকে পৃথিবীতে আনলে তার অতীব জলধারার তেজ আর গতির জন্য পৃথিবীর সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। একমাত্র দেবাদিদেব শিবই পারবেন গঙ্গার ওই তুমুল গতি আর তেজকে নিয়ন্ত্রণ করে রাখতে। এই সব শুনে এবার প্রথমে ভগীরথ বসলেন মা গঙ্গার তপস্যা করে তার সম্মতি পেতে যে ধরণীতে অবতরণ করার জন্য রাজি হতে। ভগীরথের অনেক বছরের তপস্যাতে তুষ্ট হয়ে পতিত পাবনী মা গঙ্গা রাজি হলেন ধরাধামে অবতীর্ণ হয়ে সগর রাজার 60,000 পুত্র সহ পৃথিবীর সমস্ত পাপীতাপীদের মোক্ষ বা মুক্তি প্রদান করতে এই ধরাধামে অবতীর্ণ হতে। মা গঙ্গা তো রাজি হলেন, কিন্তু এবার তো ভোলানাথকেও রাজি করতে হবে মা গঙ্গার ভয়ঙ্কর গতিকে নিয়ন্ত্রণ করার জন্য। তাই ভগীরথ এবার শিব বন্দনা শুরু করলেন। বেশ কিছু বছর তপস্যার পর রাজি হলেন আশুতোষ ধরাধামকে সুজলা সুফলা করতে, মা গঙ্গাকে সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে স্বর্গ থেকে ধরণীতে আনয়ন করার জন্য। এরপরে আসলো সেই পরম সুদিন। পুরাকালের এক অক্ষয় তৃতীয়া তিথিতে ব্রাহ্ম মুহূর্তে ভগীরথের আকুল আহ্বানে মা সুরধনী স্বর্গ থেকে মর্তের দিকে অগ্রসর হলেন পৃথিবীতে আবির্ভূত হওয়ার জন্য। তারপরেই সমস্ত ত্রিলোক যার পায়ের তলায় গড়াগড়ি খায়, সেই ত্রিলোকনাথ তার নিজের মাথার জটার মধ্যে স্বর্গ থেকে নেমে আসা প্রলয়ঙ্করী গঙ্গাকে প্রথমে তার জটা জালে বেঁধে ফেললেন। মা গঙ্গাকে মাথাতে ধরে রেখেছেন বলেই সেই দিন থেকে বাবা ভোলানাথের আরেক নাম হলো বাবা গঙ্গাধর। বাবা গঙ্গাধর তারপরে তার মাথা থেকে মা গঙ্গার সেই পরিমাণ জল ছাড়তে লাগলেন যাতে করে সেই জলের গতি, তেজ এবং বেগ পৃথিবী সহ্য করতে পারে। সেই দিন থেকে আজ পর্যন্ত বাবা গঙ্গাধরের মাথা থেকে মা গঙ্গা ওই একইভাবে বয়ে চলেছেন। ভোলানাথের জটাজাল থেকে বেরিয়ে এসে মা গঙ্গা ভগীরথের দেখানো পথেই ভগীরথের পিছু পিছু চলে এসে প্রথমে সগর রাজের 60,000 পুত্রের ভস্মের ওপর দিয়ে প্রবাহিত হন। মা গঙ্গার পরম করুণাধারাতে সবাই প্রাণ আবার নতুন করে ফিরে পায়। এরপরে ভগীরথ শঙ্খ ও জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে গিয়ে মা গঙ্গাকে সাথে করে নিয়ে গিয়ে গঙ্গা সাগরে মাকে বিলীন করে দিয়ে আসেন। রাজা ভগীরথ প্রথমে গঙ্গোত্রীতেই গঙ্গা নদীর পুজো করেছিলেন, তাই গঙ্গোত্রী মন্দিরের ইতিহাস ওই সময় থেকেই শুরু হয়েছিল বলে সবাই মনে করে থাকেন। ভারতের বৃহত্তম এবং সবথেকে বেশি পূজনীয় ঐশ্বরিক নদী হলো এই মা গঙ্গা। ভারতের বেশিরভাগ বিখ্যাত প্রাচীন সংস্কৃতি এবং সভ্যতার কেন্দ্রগুলি এই নদীর তীরেই তৈরি হয়েছিল। হিন্দু ধর্মে এই চিরপ্রবাহমান জলধারার দেবতা স্বরূপ গভীর ধর্মীয় তাৎপর্য রয়ে গিয়েছে। এই শক্তিশালী ও বিশাল নদীটি ভৌগোলিকভাবে হিমালয় পর্বতমালার গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বিশুদ্ধ ও পবিত্র জলের ধারা তৈরি করে থাকে। গঙ্গোত্রী হলো সেই স্থান যেখানে গঙ্গোত্রী মন্দিরে দেবী হিসাবে গঙ্গা নদীকে পূজা করা হয়। যে অঞ্চলের প্রাথমিক নদীর নাম হচ্ছে ভাগীরথী। এই কারণে হিমালয়ের গঙ্গোত্রী মন্দিরের ভারতীয় পৌরাণিক ও ভৌগোলিক ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পবিত্র তীর্থস্থান। গঙ্গোত্রী যুগ যুগ ধরে হিন্দুদের আধ্যাত্মিক কেন্দ্র হয়ে এসেছে এবং হিন্দুদের বেশিরভাগ ধর্মীয় ও পৌরাণিক ধর্মগ্রন্থে গঙ্গা নদী ও গঙ্গোত্রীর উল্লেখ করা রয়েছে। প্রতি বছর কেবল ভারত থেকেই নয়, সারা বিশ্ব থেকে
অসংখ্য অগুন্তি তীর্থযাত্রীরা গঙ্গোত্রী ধাম পরিদর্শন করতে আসেন, কারণ গঙ্গোত্রীতে মা গঙ্গার জলের স্পর্শ মানুষকে তাদের সমস্ত পাপ থেকে পবিত্র ও শুদ্ধ করে তোলে বলেই সবাই বিশ্বাস করে থাকে। গঙ্গোত্রী ও মা গঙ্গা সম্বন্ধে এছাড়াও অবশ্য আরো অনেক রকমের কিংবদন্তি চারিদিকে ছড়িয়ে রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুসারে ভগবান রাম তার বনবাসের সময়ও গঙ্গোত্রীতে গিয়েছিলেন এবং ভগবান হনুমানও একবার গঙ্গোত্রীতে দেবী গঙ্গা দর্শন ও পূজা করেছিলেন। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা তাদের আত্মীয় স্বজনের মৃত্যুর প্রায়শ্চিত্ত করার জন্য গঙ্গোত্রীতে এক দেবযজ্ঞ করেছিলেন। প্রাচীনকাল থেকেই সমস্ত হিন্দুরা বিশ্বাস করেন যে ভাগীরথীর তীরে পূর্বপুরুষদের আচার অনুষ্ঠান করলে পূর্বপুরুষদের আত্মা পুনর্জন্ম চক্র থেকে মুক্তি পেয়ে যায় এবং এর জলে স্নান করলে এবং পবিত্র জল শরীরে ছোঁয়ালে বর্তমান এবং পূর্ববর্তী জন্মের সমস্ত রকমের পাপ মোচন হয়ে যায়। বর্তমানে গঙ্গোত্রী মন্দির হলো সেই স্থান যেখানে ভক্তরা দেবী গঙ্গার মূর্তির পূজা করেন, কিন্তু অতি প্রাচীনকালে মূলত গঙ্গোত্রীতে মা গঙ্গার কোনো উপাসনাস্থল বা মন্দির ছিল না। যদিও অতি প্রাচীনকাল থেকেই পৃথিবীর প্রতিটি কোণ থেকে তীর্থযাত্রীরা গঙ্গোত্রীতে মা গঙ্গার কাছে আসতেন, কিন্তু সেই প্রাচীনকালে সেখানে দেবী গঙ্গার কোনো মন্দির বা কোনো মূর্তি ছিল না, বরং ভক্ত ও পুরোহিতরা গঙ্গা নদীর পাড়ে মা গঙ্গার জলধারার পুজো করতেন। প্রতিটি আচার অনুষ্ঠান নদীর তীরেই করা হতো। প্রথমে 18 শতকের শেষ দিকে নেপালি গোর্খা সেনাপতি অমর সিং থাপা উত্তরাখণ্ডের গঙ্গোত্রীতে ভারতীয় নাগর শৈলীর স্থাপত্যের সাথে সাথে নেপালের উদ্ভূত কাত্তুরি শৈলীর দ্বারা মা গঙ্গার গঙ্গোত্রী মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেটিকেই আমরা এখন বর্তমানে দেখতে পাই। এরপরে বিংশ শতাব্দীর গোড়ার দিকে জয়পুরের রাজা দ্বিতীয় মাধে সিং এই মন্দিরটি যখন কালে কালে অনেক জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছিল, সেই সময় এটিকে পুনরায় মেরামত ও নির্মাণ করেছিলেন। অমর সিং সেই সময়ে কেবল পুরো মন্দিরটিই তৈরি করেননি, বরং দূর দূরান্ত থেকে গঙ্গোত্রীতে আসা ভ্রমণকারীদের সুবিধার্থে মন্দিরে যাওয়া সুপ্রাচীন রাস্তাটিও নতুন করে তৈরি আর মেরামত করে দিয়েছিলেন। এমনকি তীর্থযাত্রীদের গঙ্গোত্রীতে থাকার জন্য প্রধান মন্দিরের চারপাশে কয়েকটি কুঁড়েঘরও তৈরি করে দিয়েছিলেন। এর অনেক পরে উত্তরাখণ্ডের শঙ্করাচার্য চারধাম যাত্রায় মোক্ষ বা পুণ্য অর্জনের অন্যতম উপায় হিসাবে গঙ্গোত্রীকে তীর্থ পর্যটনের একটি অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। গঙ্গোত্রী মন্দিরের স্থাপত্য গঙ্গার মতনই বিশুদ্ধ ও নির্মল শক্তির অনুরূপ। হিমালয়ের পর্বতশৃঙ্গের সাথে মিল করে অনবদ্য ও অত্যাশ্চর্য নীল সবুজ পটভূমির মধ্যে ঝলমলে সাদা গ্রানাইট পাথর দিয়ে তৈরি সম্পূর্ণ সাদা রঙের এই মন্দিরটি তুলনামূলক ও গঠনগতভাবে উত্তরাখণ্ডের আর অন্যান্য সকল মন্দির থেকে অনেকটাই ভিন্ন রকম দেখতে, যা ওই অঞ্চলের হিমালয়ের উপত্যকার শান্ত পরিবেশের সাথে একদম পরিপূরক হয়ে রয়েছে। গঙ্গোত্রী মন্দিরে মোট 5টি লম্বা শিখর ও 3টি প্রধান গম্বুজ রয়েছে, যার 2টি ছোট শিখর সহ সোনালী শিখর রয়েছে। 20 ফুট লম্বা মন্দিরটিতে ঐতিহ্যবাহী গড়ওয়াল শৈলী দ্বারা করা শিল্পকর্ম গোটা মন্দিরের দেয়াল, দরজা এবং ছাদে খুব সুন্দর করে প্রদর্শিত হয়ে রয়েছে। এই মন্দিরটি 2টি অংশ রয়েছে, একটি গর্ভগৃহ এবং একটি সভাগৃহ। তীর্থযাত্রীদেরকে মা গঙ্গাকে দর্শন করতে প্রথমে সভাগৃহ বা সমাবেশ কক্ষে প্রবেশ করতে হয়। সেখানে ভক্তরা চাইলে আর যদি দর্শনার্থীদের বেশি ভিড় না হয় তাহলে ওই জায়গাতে যতক্ষণ সম্ভব বসে মা গঙ্গার প্রার্থনা করতে পারা যেতে পারে। গর্ভগৃহে একটি উঁচু মঞ্চের ওপরে পরমেশ্বরী দেবী গঙ্গার সোনার মূর্তি স্থাপিত রয়েছে, যার চারিদিকে দেবী যমুনা, দেবী সরস্বতী, দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মীর মতো অন্যান্য দেবদেবীর বিভিন্ন মূর্তি স্থাপিত হওয়া রয়েছে। মন্দির চত্বরে 8ম শতাব্দীর ঋষি আদি শঙ্করাচার্যের একটি মূর্তি এবং মন্দিরের ভিতরে ভাগীরথেরও একটি মূর্তি স্থাপন করা রয়েছে। গঙ্গোত্রী মন্দিরের চারপাশে আরও 4টি মন্দির আছে, যেগুলি ভগবান শিব, ভগবান গণেশ, ভগবান হনুমান এবং রাজা ভগীরথের উদ্দেশ্যে নিবেদিত করা রয়েছে। মন্দির সংলগ্ন নদীর তলদেশটি 3টি অববাহিকাতে বিভক্ত হয়ে রয়েছে, যেখানে সমস্ত তীর্থযাত্রীরা এসে স্নান করেন। এই 3টি অববাহিকায় একটি ব্রহ্মার,
একটি বিষ্ণু এবং তৃতীয়টি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করে রাখা রয়েছে। গঙ্গোত্রী তীর্থযাত্রা জীবের সমস্ত কুকর্মের পাপনাশ করতে এবং জীবনের নিরন্তর সুখ নিশ্চিন্ত করতে অত্যন্ত কার্যকর বলে সকলের কাছেই মনে করা হয়। সমগ্র গঙ্গোত্রী অঞ্চল ঘুরে ফিরে দেখতে একটা গোটা দিন যথেষ্ট। আপনি হরিদ্বার, দেরাদুন, ঋষিকেশ বা উত্তরকাশী যেখান থেকেই গঙ্গোত্রীতে আসুন না কেন, গঙ্গোত্রী পৌঁছতে সেই বিকেল হয়ে যাবেই। গঙ্গোত্রী পৌঁছেই আপনার প্রথম পছন্দ এবং বাজেট অনুসারে একটা থাকার রুম ঠিক করে নিন। গঙ্গোত্রী বাস বা গাড়ি স্ট্যান্ডে নেমে মন্দিরের দিকে হাঁটা শুরু করলে গঙ্গোত্রীর স্বাগতম গেট পেরোলেই রাস্তার দুই দিকে বিভিন্ন দামের আর বিভিন্ন মানের অসংখ্য ছোট বড় হোটেল কাম হোমস্টে বা ধর্মশালা দেখতে পাবেন। সেখানে 400 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ভাড়ার ঘরের খোঁজ পেয়ে যাবেন। তাদের কোনো একটা ফাইনাল করে নিয়ে সেই ঘরে আপনার নিজের মালপত্র রেখে যদি একটু বিশ্রাম নিতে চান তো বিশ্রাম নিন, নয়তো তখনই গঙ্গোত্রী মন্দিরের দিকে রওনা দিন। বাস স্ট্যান্ড থেকে মা গঙ্গার মন্দিরের দূরত্ব খুব বেশি হলে 500 মিটারের মতো হবে, আর এই সম্পূর্ণ পথটাই একদম সমতল। তাও যদি কেউ এই পথটুকু পায়ে হেঁটে বা চলে যেতে অপারগ হয় তো সেই রাস্তা পেরোবার জন্য ট্রলি বা প্যারাম্বুলেটর আছে, যেখানে 300 টাকা করে ভাড়া নেওয়া হয়ে থাকে বাস স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত পথ নিয়ে যেতে। দর্শনার্থীদের ভিড় অনুযায়ী গঙ্গোত্রী মন্দির কম করে রাত 9টা পর্যন্ত তো অবশ্যই খোলা থাকে, আর বেশি ভিড় থাকলে আমি দেখেছি রাত্রি 11টা নাগাদও মন্দির খোলা রয়েছে। সেই দিনেই প্রথমে মা গঙ্গার দর্শনটা সেরে ফেলুন। ভাগ্য ভালো থাকলে সন্ধ্যে 7টার সময় আধ ঘন্টা ব্যাপী মায়ের আরতিও দেখে নিতে পারেন। ওই আরতির সময় অবশ্য মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন বন্ধ করে রাখা থাকে। দিনের বেলা থেকে রাতের বেলাতে মন্দিরে ভিড় অনেক কম থাকে, সেই কারণে অনেক ভালোভাবে দর্শন করার জন্য রাতেই দর্শন করতে যাওয়া উচিত। মা গঙ্গা দর্শন সেরে পাশের বাবা গঙ্গাধরের ছোট মন্দিরটিতে ভোলানাথকে দর্শন করতে কিন্তু ভুলে যাবেন না। গঙ্গোত্রী মন্দিরে মায়ের পুজো দেওয়ার কোনো আলাদা করে ব্যবস্থা থাকে না। বাইরের দোকান থেকে শুকনো প্রসাদ, চুড়ি, চুনরি, মিষ্টি ইত্যাদি কিনে মায়ের বেদিতে ছুঁয়ে নিলেই সেগুলি প্রসাদ হয়ে যায়। মায়ের দর্শন সেরে মন্দির থেকে বেরিয়ে এসে বাইরে থাকা অগুন্তি রেস্টুরেন্ট আর খাবারের হোটেল থেকে পেট ভরে খেয়ে নিয়ে তারপরে নিজের থাকার হোটেলে ফিরে আসুন। মনে রাখবেন যে পুরো গঙ্গোত্রী এলাকাতে কেবল নিরামিষ খাবারই পাওয়া যায়। হোটেলে ফিরে এবার একটা ঘুম লাগান, পরের দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিন। আজকে গঙ্গোত্রী এলাকাটা একটু ঘুরে ফিরে দেখে নিন। রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আবার যান মা গঙ্গার মন্দিরে। পারলে আরও একবার মায়ের দর্শন করুন। দর্শন করে মন্দিরের দিকে তাকালে দেখতে পাবেন যে বাম দিক দিয়ে একটা সিঁড়ি নিচের দিকে গঙ্গা জলের ধারার দিকে চলে গেছে, নদীর দিকে। চলে আসুন ওই দিকে। এখানে মায়ের মন্দিরের বাঁধানো ঘাট রয়েছে, চাইলে এখানে মায়ের পূজাও দিতে পারবেন। জীবনের করা সব পাপ ধুয়ে ফেলতে চাইলে এখানে স্নানও করতে পারবেন। পুরুষ ও মহিলাদের পৃথক স্নানের ব্যবস্থা এবং আলাদা জামা কাপড় বদলানোর রুম রয়েছে। চান না করতে চাইলে একদম জলের কাছে পৌঁছে চোখে মুখে মা গঙ্গার জল ছোঁয়ান। দেখবেন বরফ শীতল জল আপনাকে এক অপার এবং অসাধারণ প্রশান্তি এনে দেবে। এইবার এখান থেকে সামনের দিকে অর্থাৎ বাস স্ট্যান্ডের দিকে হাঁটা লাগালেই একটু এগলেই নদীর একদম সাইডেই অর্থাৎ নদীর পাশেই একটা বড়সড় পাথর সহ একটা বড় বাঁধানো জায়গা দেখতে পাবেন। এই জায়গাটার নাম হলো ভগীরথ শিলা। এই শিলা হলো সেই স্থান যেখানে রাজা ভগীরথ অনন্তকাল ধরে বিভিন্ন ভগবানের ধ্যান করেছিলেন। মা গঙ্গা রাজা ভগীরথের সাথে সাথে এই শিলাটিকেও অনন্তকাল ধরে ভক্তি আর পূজার স্বরূপ হয়ে এই জায়গাটিকে অমর করে রেখেছেন। ভগীরথ শিলা কেবল একটি শুধুমাত্র পাথর নন, বরং তার থেকেও অনেকটা বেশি কিছু।
কারণ ওই শিলাটি রাজা ভগীরথের অধ্যবসায়, নিষ্ঠা এবং ভগবানের প্রতি অগাধ বিশ্বাসের একটা স্থায়ী শক্তির প্রতীক। এরপরে এখান থেকে একটু দূরে গঙ্গার উপরের ব্রিজ পার হয়ে মোটামুটি হাফ কিলোমিটার মতো গেলেই সামনে পড়বে সূর্যকুণ্ড। পাথরের ওপর থেকে বেশ কিছুটা নিচে ঝাঁপিয়ে পড়ছে মা গঙ্গা। এখানেই নাকি জলের নিচে শিবলিঙ্গ লুকিয়ে আছে বাবা গঙ্গাধরের মাথার ওপরের জটাজালের প্রতিভা হিসাবে, যেখানে মা গঙ্গা ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে আর বাবা শিব মা গঙ্গার দুর্বার গতি হ্রাস করে স্বল্প গতিতে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছেন। শীতকালে যখন গঙ্গার জলের পরিমাণ অনেকটাই কমে যায় তখন নাকি জলের নিচের শিবলিঙ্গকে চোখে দেখতে পাওয়া যায়। বছরের অন্যান্য সময় জলের পরিমাণ অনেক বেশি থাকে বলে শিবলিঙ্গ জলের নিচে থাকে আর সেই সময় তাকে দেখতে পাওয়া যায় না। দেবতা সূর্যের প্রতি উৎসর্গ করা এই সূর্যকুণ্ড একটি ঝর্ণা এবং তার সাথে একটি জলাশয়। এই ঝর্ণার সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে আরো ৮ কিলোমিটার সামনে এগিয়ে গেলে এবার পাবেন পার্বতী কুণ্ড। এখানে নাকি মা গঙ্গা সবার অলক্ষ্যে রোজ গঙ্গা স্নান করেন। এর থেকে আবার কিছুটা সামনে এগোলেই পাওয়া যাবে গৌরীকুণ্ড। সেখানে পাথরের মধ্যে নাকি মা দুর্গার অবয়ব এবং আরো অনেক কিছু দেখতে পাওয়া যায়। আমার অনেক পাপী চোখ, তাই আমার চোখে আমি অবশ্য তেমন কিছুই দেখতে পেলাম না। এরপর এখান থেকে আরো ৮ কিলোমিটার মতো এগোলে সামনে পাওয়া যাবে পাণ্ডব গুহা বা পাণ্ডব গুহা। প্রায় সমতল এই পুরোটা রাস্তা সবুজ ঘাসের ওপর দিয়ে আর ছোট ছোট গাছের জঙ্গলের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। পাণ্ডব গুহা হলো গঙ্গোত্রী মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ঘন বন দ্বারা বেষ্টিত এমন একটি গুহা যা বিশ্বাস করা হয় যে পাণ্ডবেরা তাদের বনবাসের সময় এই গুহাকে তাদের বিশ্রামস্থল হিসাবে ব্যবহার করেছিলেন এবং পাণ্ডবদের বিভিন্ন বিশ্রামস্থলের মধ্যে এই গুহাটিকে তাদের বিশ্রামের অন্যতম স্থান বলে মনে করা হয়। বলা হয় যে তারা এই গুহায় অনেক দিন ধরে ধ্যান করেছিলেন এবং তাদের বিভিন্ন পরিচিতদের সাথে আধ্যাত্মিক পর্যালোচনা করেছিলেন। এর শান্ত নিরিবিলি পরিবেশে তারা তাদের নিজেদের মনের প্রশান্তি খুঁজে পেয়েছিলেন। গুহাটি বিশেষ করে পাণ্ডব ভাইদের মধ্যে দ্বিতীয় ভাই ভীমের সাথে বেশি পরিমাণে সম্পর্কিত, যিনি এখানে গভীর ধ্যানে প্রচুর সময় কাটিয়েছিলেন বলে সবাই বিশ্বাস করে। গুহাটি একটি বড় পাথরের মাঝখানে অবস্থিত এবং এর প্রবেশদ্বার তুলনামূলকভাবে ছোট, যেখানে প্রবেশের জন্য দর্শনার্থীদের সামান্য নিচু হয়ে ঢুকতে হয়। ভিতরে প্রবেশ করে দেখতে পাওয়া যাবে যে গুহাটি একটি বেশ বড় ঘরের আকারযুক্ত। ঘরে প্রাকৃতিকভাবে তৈরি একটি বেদিতে রয়েছে, যেখানে ভক্তরা এসে সাধারণত প্রদীপ জ্বালান এবং তার সামনে বসে প্রার্থনাও করেন। গুহার বাইরে রোদ উজ্জ্বল গরম পরিবেশ আর গুহার ভেতরে শীতল ও অন্ধকার পরিবেশ বেশ বৈপরীত্যপূর্ণ বলে ভেতরের পরিবেশটা বেশ গা জমছমে এবং রহস্যময় অনুভূতির সঞ্চার করবেই করবে। এই গুহার অঞ্চলটি অত্যন্ত নিশ্চুপ ও কোলাহল মুক্ত হওয়ার জন্য এটি ধ্যান ও যোগ সাধনার জন্য একটি শান্ত বিশ্রামস্থল হিসাবে খুব সুন্দর এবং খুব ভালো জায়গা। কিন্তু বর্তমানে গুহার ভেতরে গিয়ে দেখা গেল যে ওইটি কোনো বা বিশেষ ধরনের সাধুদের একটা আখড়ার মতো হয়ে রয়েছে। ওই গুহাতে কিছুটা সময় কাটিয়ে এবার আবার গঙ্গার দিকে অর্থাৎ গঙ্গোত্রীর দিকে পথ ধরতে পারেন। গঙ্গোত্রী মন্দিরের দিকে চলতে গেলে এবার পথে পড়বে বিশাল 4 তলা বাড়ির তপোবনম হিরণগর্ভ মিউজিয়াম। হাতে যদি সময় থাকে তবে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে একটু খারাপ লাগবে না। এছাড়াও গঙ্গোত্রী মন্দিরের পথে আর মন্দিরের আশেপাশে হনুমানজির, শিবের আর মহাকালীর মন্দিরগুলি ঘুরে দেখে নিতে পারেন। এবারে বলি যে কিভাবে আপনি গঙ্গোত্রীতে আসতে পারবেন। প্রথমেই বলি যে গঙ্গোত্রী আসতে গেলে কোন ডেটে আপনি গঙ্গোত্রীতে আসবেন
সেই ডেটের একটা পারমিশন পেপার উত্তরাখণ্ডের গভর্নমেন্টের সাইটের থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি সাইটটার অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। একদম সাধারণ কিছু ইনফরমেশন দিয়ে ওই পারমিশন পেপারটা ডাউনলোড করে নিতে হবে। তারপর ওই পারমিশন পেপারটা আর তার কটা জেরক্স সঙ্গে করে নিয়ে গঙ্গোত্রী বা চারধাম দর্শনের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ুন। এই গঙ্গোত্রী উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলাতে অবস্থিত। এখানে আসতে হলে প্রথমে আপনাকে দেরাদুন বা হরিদ্বারে আসতেই হবে। সারা ভারতবর্ষ থেকে আকাশপথ, রেলপথ বা সড়ক পথে খুব সহজে দেরাদুন আর হরিদ্বারে আসতে পারা যায়। এরপরে এই দেরাদুন থেকে 242 কিলোমিটার দূরে নয়তো হরিদ্বার থেকে প্রায় 287 কিলোমিটার দূরে গঙ্গোত্রীতে আপনাকে কিছু যানবাহন করে আসতে হবে। এখানে আসার জন্য নিজস্ব গাড়ি ভাড়া করে আসা যেতে পারে। এছাড়া বিভিন্ন রকমের বিভিন্ন গাড়িও ভাড়া করে আসা যেতে পারে। সেগুলির ভাড়া সিজন অনুযায়ী গাড়ির প্রকার ভেদে মোটামুটি 6,000 টাকা থেকে শুরু করে 11,000 টাকা পর্যন্ত হতে পারে। চারধাম যাত্রা চলাকালীন 6 মাস, অর্থাৎ চারধাম যাত্রা শুরুর ডেট অনুযায়ী মোটামুটি মে মাস থেকে শুরু হয়ে চারধাম যাত্রা বন্ধের ডেট নভেম্বরের মাঝ পর্যন্ত দেরাদুন এবং হরিদ্বার এই দুই জায়গা থেকেই ডাইরেক্ট গঙ্গোত্রী যাওয়ার বাস পাওয়া যায়। ভাড়া মোটামুটি 1,000 টাকার মতো করে পড়ে। এই বাস রেড বাস মোবাইল অ্যাপ থেকেও বুক করতে পারা যায়। এছাড়া দেরাদুন, হরিদ্বার এবং ঋষিকেশ থেকে উত্তরকাশী যাওয়ার জন্য বাস পাওয়া যায়। উত্তরকাশী আসতে ভাড়া পড়ে 600 টাকার মতো। এরপরে এই উত্তরকাশী থেকে আবার বাস বা শেয়ার গাড়ি পাওয়া যায় গঙ্গোত্রী আসার জন্য। এর ভাড়া পড়ে 300 টাকা থেকে গাড়ি প্রকারভেদে 500 টাকার মধ্যে। তবে উত্তরকাশী থেকে এই সমস্ত গাড়িগুলি কিন্তু কেবলমাত্র বেলা 12টার মধ্যেই পাওয়া যায়। 12টার পরে গঙ্গোত্রীর দিকে যাওয়ার জন্য আর কোথাও কোনো রকম কোনো গাড়ি পাওয়া যায় না। তাই ডাইরেক্ট গঙ্গোত্রীর গাড়ি না পেলে সকাল সকালই উত্তরকাশী থেকে বা যে কোনো জায়গা থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া উচিত। প্রকৃতির মেজাজ মর্জির উপরে ভিত্তি করে এই যাত্রা এপ্রিল মাস বা মে মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে অক্টোবর বা নভেম্বর মাসের ভাইফোঁটা পর্যন্ত চলে থাকে। তবে জুলাই আগস্ট মাসের অতিরিক্ত বৃষ্টির সময় এই যাত্রা মাঝে মাঝে এবং প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে যায়। সাধারণত চারধাম যাত্রা চলাকালীন সময় এই যাত্রা করাটাই সব থেকে বেশি সুবিধাজনক। শীতকালে 6 মাস মা গঙ্গার পূজা হর্ষিলের কাছে মুখবা গ্রামের মন্দিরে হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন অনেক ধুমধাম করে ওখান থেকে মা গঙ্গার মূর্তিকে গঙ্গোত্রীতে আনা হয় এবং গঙ্গোত্রী মন্দিরের কপাট খোলা হয় আগামী 6 মাসের মা গঙ্গাকে ওখান থেকে পূজা করার জন্য। পুরো গঙ্গোত্রী অঞ্চলে এয়ারটেলের নেটওয়ার্ক এক কথাতে দারুণ, আর জিওর নেটওয়ার্কও মোটামুটি ভালোই, কিন্তু বিএসএনএল বা ভোদাফোনের অবস্থা একটুও ভালো না। ভালো দামের বা দামি হোটেলগুলোতে বিনা পয়সাতে ওয়াইফাই কানেকশন পাওয়া যায়। পুরো গঙ্গোত্রী অঞ্চলে মাত্র একটা এটিএম আছে, যেটাকে আমি চালু অবস্থাতে দেখলেও সেটা নাকি বেশিরভাগ দিনই অকেজ হয়ে পড়ে থাকে জনগণের কাছে শুনেছি। তাই ওই এটিএমটার ওপর বেশি ভরসা না করে থাকাই উচিত। তাই ওখানে চলার জন্য নিজস্ব পয়সা ক্যাশে বা টাকাতে রাখা দরকার। একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে একদম ছোট থেকে অনেক বড় ধরনের সব ধরনের দোকানেই যে কোনো ধরনের ছোট বড় অ্যামাউন্ট সবাই স্বচ্ছন্দে অনলাইন পেমেন্টের মাধ্যমে নিয়ে থাকে। কেউ কোনো রকম কোনো ঝামেলা বা প্রবলেম করে না। এমনিতে গঙ্গোত্রীতে বৃষ্টি না হলে সাধারণ দিনে মোটামুটি সহ্য করার মতোই ঠান্ডা থাকে, কিন্তু বৃষ্টি হয়ে গেলেই গঙ্গোত্রীতে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়। তাই আপনার সাথে দরকার মতো ঠান্ডা পোশাক নিয়ে গঙ্গোত্রী যেতে ভুলবেন না। নিজের কাজে লাগে এমন সব ধরনের ওষুধ সবসময় নিজের কাছে রাখুন। প্রসঙ্গত এটা বলে রাখি যে গঙ্গোত্রী এলাকাতে কয়েকটি সাধারণ মানের মেডিকেল শপ রয়েছে, যেখানে মোটামুটি প্রয়োজনীয় এবং পরিচিত ধরনের সব রকম ওষুধ পাওয়া যায়। গোটা এলাকাতে অনেকগুলো স্টেশনারি আর মুদিখানার দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পানীয় পাওয়া যায়। গোটা গঙ্গোত্রী এলাকাতে পানীয় জলের আর টয়লেটের একদম সুব্যবস্থা রয়েছে। গঙ্গোত্রী ঢোকার আগেই মেন রাস্তার ওপরে পেট্রোল পাম্পও রয়েছে, যেখানে সব ধরনের জ্বালানি পাওয়া যায়। গঙ্গোত্রী হলো বেশ কিছু ট্রেক যাত্রার শুরুর স্থল। তাদের মধ্যে গোমুখ, কেদারতাল, তপবন, নন্দরবন সব থেকে বেশি উল্লেখযোগ্য। হাতে বেশি সময় থাকলে ধারালি, হর্ষিল, মুখবা, ভৈরবঘাটি ইত্যাদি ছবির মতন সুন্দর জায়গাগুলো গঙ্গোত্রী থেকে ঘুরে দেখে আসতে পারেন। ব্যাস, এই হলো
আমার গঙ্গোত্রী ধাম দর্শন যাত্রার খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করি এখানে আমি আপনাদেরকে সমস্ত কিছু গঙ্গোত্রী ধাম সম্বন্ধে বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের মনে আর কোনো রকম কিছু প্রশ্ন থাকে তো নির্দ্বিধাতে আমাকে করতে পারেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। মা গঙ্গা আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদুচ্ছা দিক, এই শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় মা গঙ্গা দেবী।